ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম। আজকে ইতিহাস হবে বাংলাদেশ। তাহলে এই যে আলোচনা হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে? 100তে 100% আলোচনা হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনূসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে। প্রফেসর ইউনূসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটল, নোবেল প্রাইজ। ওরকমই আরেকটা অর্জন হচ্ছে। সবাইকে খুশি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের অন্তরালে যা ঘটল, সেই বৈঠকে ঐতিহাসিক কটি সিদ্ধান্ত হয়েছে বলেও আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি। এই কথাটা কিন্তু কেউ বলবে না, শুধু একজন মানুষই বারবার বলে, দেশেও বলে, দেশের বাইরে যায়ও বলে। ওই পার থেকে এই পার থেকে অনেকেরই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে, চিৎকার আরম্ভ হয়ে গেছে, ভাই চিৎকার আরম্ভ হয়ে গেছে। কি পরিমাণ আত্মবিশ্বাস, নিজের সম্পর্কে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স থাকলে একজন মানুষ এরকম একটি মন্তব্য নিজের সম্পর্কে করতে পারে। এভাবেই আমাদের অধ্যাপক ইউনূসের কিচ্ছু ক্ষতি হয়নি। কিয়ার স্টারমার সাক্ষাৎকার দিল কি না দিল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তার ফোতা হয়েছে, তার নাক কান কাটা গিয়েছে, আমাদের কিচ্ছু হয়নি। লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নাই, এটিই বাস্তবতা এবং এটিই সত্য। আসুন অ্যাকচুয়াল ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি। মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উত্তরাই পাড়ি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি, এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। একটি ঈদের মতো খুশির আমেজ। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হয় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে বলেছিলাম একটি 1-to-1 বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন, কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন 1-to-1। দর্শক, আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন। এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না, ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রওনা দেওয়ার পর বলেছে লন্ডন বিএনপিকে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন, সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে, সেজন্য এই বৈঠকে না থাকে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি, কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে। সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম। শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য, স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে, যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না। দেশ নিয়ে, দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে, যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয়, ভালোবাসা থেকে যে কথা হয়, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশে। এই বৈঠকের সৌজন্যতা রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পেশ সচিব এখানে উপস্থিত ছিলেন। আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক, কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। পেশ সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয়, সেই কারণে আমরা চাইনি পেশ সচিব শফিকুল আলম, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও থাকুক, এবং আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন, কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য। রিসেপশনের পরে রুদ্ধদ্বার বৈঠকে তারা কেউ ছিলেন না, কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করেছি, মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের
কথাটি, কারণ আমরা সেই বিজয়টাই চেয়েছিলাম যে একটি রুদ্ধদ্বার বৈঠক হবে 1 to 1, শুধুমাত্র এই দুইজন থাকবে, এই ঘরে ভারতীয় কোনো পেতাত্তা থাকবে না। যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত, আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে, এই কথাটা আমাদের ছিল। কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রজ্ঞা, তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন, বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনে সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন, কিন্তু মূল বৈঠক করেছেন তারা 1 to 1, যেখানে অন্য কেউ ছিল না। এখন যত নিউজে যত কিছুতে যা কিছু আসবে সবগুলার 90% আপনারা বুকাস মনে করবেন, কারণ ওই জায়গায় আল্লাহর ফেরেশতা ছাড়া আর কেউ ছিল না। তাই শুনলে আল্লাহর ফেরেশতারা শুনছে, আর ফেরেশতারা কোনো টিভিতে এসে টকশোতে এসে কথা বলে না, ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে। তাই ওই আল্লাহর ফেরেশতা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না। তাহলে তারেক রহমান সাহেবও কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেনও না কখনো। তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে ওনাকে আমরা দেখি নাই, প্রেসের সামনে আসেন নাই, কিন্তু এমনি ওনার সাধারণ সভা, জনসভা, ঈদ পুনর্মিলনী, রমজানের ইফতারি, বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন, সাংবাদিকরা রেকর্ড করেছেন, ছেড়েছেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সাংবাদিকদের সামনেও আসেন না, তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন। তাহলে এই যে আলোচনা হয়েছে, কে নিয়ে আলোচনা হয়েছে? ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে 100তে 100% আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে। রমজানের আগে চাইছে বিএনপি, রমজানের পরে পরই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, যেটাকে 5ই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রেখেছি, সেই 2টা তারিখই এখন হাতে আছে, এবং এই 2টা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই, রমজানের আগে আর পরে 1.5 মাসের ব্যবধান হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নতুন বছরের 3 মাস চেয়েছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য। আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায়, এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন, ডিসেম্বরে, নভেম্বরে, কোনো সমস্যা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেখানে কোনো ক্রাপণ্য করবেন না, একদিন সময় নষ্ট করবেন না, কিন্তু বিচার কার্যক্রম, সংস্কার এবং জাতীয় সনদ, যেটা জুলাই আগস্টে যে সনদটা প্রকাশিত হবে, সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে। এমন আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা 5ই আগস্টেও হতে পারে। জুলাই সনদটা জুলাই মাসের 31-এর ভিতরে, অথবা 5ই আগস্ট যদি তারা তারিখ দেয়, যেই 5ই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল, 1 বছর পরে এসে তারা যদি শপথ নেয়, শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয়, করা হতে পারে, বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মানে পেশ সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে, বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে। লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নাই, এটিই বাস্তবতা এবং এটিই সত্য। আসুন অ্যাকচুয়াল ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি। এই টিউলিপ স্টারমারকে এই বলে প্ররোচিত করেছে যে খবরদার, এই যে ইউনূস আসতেছে, এ কিন্তু একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এই ইউনূস কোন পথ দিয়ে যে আপনার কোন দিক দিয়ে চেপে ধরবে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, সুতরাং আপনি খবরদার তার সাথে সাক্ষাৎ করেন না। সে যদি কোনো মতো অবস্থায় আপনার নাগাল পেয়ে যায় বা আপনার সাথে সাক্ষাৎ করতে পারে, তাহলে বাংলাদেশ যখন ব্রিটিশের কলোনি ছিল, তখন এই ব্রিটিশ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করে এনেছিল, এটি কিন্তু সে আপনাকে ফেরত চাবে, এবং ফেরত চাবে মানে আপনাকে কিন্তু সেটা দিতেই হবে। এরপরে টিউলিপ স্টারমারকে আরো যে সতর্কবাণী উচ্চারণ করেন, সেটি হচ্ছে আপনি যদি তার সাথে দেখা করেন, তাহলে তো এই বর্তমানের আওয়ামী লীগ আমার দলের নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা আপনার দেশে পাচার করেছে, সেই টাকা দিয়েই কিন্তু আপনার বাজার সদাই হয়, সেই টাকা দিয়েই আপনার গাড়ি চলে, আপনার সবকিছু হয়। আমার দেশের সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, সে আপনার দেশে 360টা বাড়ি করেছে। এইটা যদি ইউনূস ফেরত চায়, এবং আপনাকে কিন্তু ইউনূস চাওয়া মানে আপনাকে কিন্তু ফেরত দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন অবস্থাটা কোথায় যাবে? এই কথা শোনার সাথে সাথে স্টারমারের কলিজা থরথর করে কাঁপ শুরু করে দেয়, এবং সে তখন চিন্তা করে সর্বনাশ, হালা বাংলাদেশের তো অনেক লোককে দেখেছি, এরকম বিটকেল উপদেশটাকে তো কখনো দেখি নাই। আর ও যদি আমি এই আমার কাছে যা পাবে এইটা যদি ফেরত না দেই, তাহলে তো আমেরিকাতে নালিশ করবে, জাতিসংঘে নালিশ করবে, ফ্রান্সে নালিশ করবে, কাতারে নালিশ করবে, সৌদি আরবে নালিশ করবে, বিভিন্ন দেশে নালিশ করবে, তখন তো আমার গদিত টলটলায়মান অবস্থা। তারপরে টিউলিপের সাথে আমি যা করেছি, আমার যে ঘনিষ্ঠতা, এটা তো প্রচার করে দেবে যে ইউনূস বাংলাদেশে বসে আমার দেশের পার্লামেন্টারিয়ান টিউলিপকে সে এইভাবে গোল খাইয়েছে, নাস্তানা ভূত করে ছেড়েছে, তার গদি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, আমি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি। সেই ইউনূস যদি আমার বিরুদ্ধে লাগে, তাহলে আমার অবস্থা কি হবে? স্টারমার তো বুদ্ধিমান, ও বুঝতে পেরেছে, এবং
বুদ্ধিমান বলতে কি হলো ভার মার্কা বুদ্ধিমান। এই ভার মার্কা বুদ্ধিমান হবার কারণে ও যদি প্রকৃত বুদ্ধিমান হতো তাহলে হয়তো ইউনূসের হাতে পায়ে জড়ায় ধরতো যে ঠিক আছে, যা হবার হয়েছে, আপনার দেশ থেকে যে অর্থগুলো এসেছে এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি এটি ফেরত দেবো। তাহলে হয়তো এইটা বললে পরে ইউনূস ওই ব্রিটিশ আমলের কথাটা ভুলে যেত। ইউনূস হয়তো তখন ওইটাকে একটু ছাড় দিতে পারতো, কিন্তু এই ভার তো এটা বুঝতে পারে নাই। এই ভার দৌড়ে পালিয়েছে, তো দৌড়ে যখন পালিয়েছে ইউনূস তো ছাড়ার পাত্র নয়। আপনারা নিশ্চিত থাকেন ইউনূস হচ্ছে পাওনাদার। ইউনূস এই স্টারমারের কাছে তথা ব্রিটেনের কাছে যে হাজার হাজার কোটি টাকা পাবে, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সেলা চামুন্ডারা যে চোর সুটকা গুন্ডা বদমাইশ গুলো কোটি কোটি ডলার এই স্টারমারের কাছে দিয়েছে, এইগুলো ইউনূস আজ হোক কাল হোক ওখান থেকে কেড়ে আনবেই। পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। স্টারমার আপনি যেখানেই পালিয়ে যান, আপনার পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। আপনি টিউলিপের ফাঁদে পড়েছেন, আপনি জানেন না আওয়ামী লীগ কি জিনিস, আপনি জানেন না শেখ পরিবার কি জিনিস, আপনি জানেন না এই শেখ হাসিনা বা শেখ রেহানা এরা কি মাল, এরা যে পাতে খায় সেই পাতে হাগে। আপনি তো এটা বুঝতে পারেন নাই। সুতরাং আপনার বান্ধবী বলে আপনি তার কথা শুনে ইউনূসকে দেখে পালিয়ে গেলেন। আপনি যদি টিউলিপের কথা না শুনে ইউনূসের সাথে দেখা করতেন তবুও আপনার একটু রক্ষা ছিল, কিন্তু আপনি তা করেন নাই। আপনি টিউলিপের কথা শুনেছেন, আপনার বান্ধবীর কথা শুনেছেন, আপনার বান্ধবীর কথা শুনে আপনি পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে আপনি বাঁচতে পারবেন না। বাংলাদেশের টাকা আপনাকে ফেরত দিতেই হবে। আওয়ামী লীগ এদেশ থেকে যে পরিমাণ টাকা চুরি করে নিয়ে আপনার ব্যাংকে জমা রেখেছে, আপনার পকেটে জমা দিয়েছে, সেই পরিমাণ টাকা আপনাকে ফেরত দিতেই হবে। ফেরত না দিয়ে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ আপনি আজ ক্ষমতায় আছেন না, আপনার বিরোধীরা কিন্তু আপনার পিছনে পিছনে ইউনূসের সাথে দৌড়াচ্ছে আপনাকে ধরার জন্য। তারা ইউনূসকে বলেছে যে ইউনূস তুমি আসো, আসি আমরা তোমার পাশে। এই চোরদের আমার দেশে কোনো জায়গা নেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনূসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, প্রফেসর ইউনূস লন্ডন সফরে গিয়েছেন 10 মাসে 10 সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সফর, এবং প্রতিপক্ষের সবচেয়ে বেশি প্রোপাগান্ডা হয়েছে এই সফরকে কেন্দ্র করে। এই সফরের প্রত্যেকটা স্টেজকে ঘিরে টান টান উত্তেজনা ছিল, তার মধ্যে অনিশ্চয়তা ছিল, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল ঘটনা, প্রত্যাশিত দৃশ্য ঘটে গেছে। দর্শক, আওয়ামী লোকজনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল যে ব্রিটিশ রাজা যে পুরস্কার দেবেন, চার্লস হারমোনি, কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার, সেখানে ইউনূসের নাম নেই। কয়েকদিন যাবৎ নগ্নভাবে এই প্রচারণা চালিয়েছে যে ইউনূসের নাম নেই, ওটা পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে, ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রফেসর ইউনূসকে বিশ্ববিখ্যাত প্রেস্টিজিয়াস এই মহান কিং চার্লস তৃতীয় পুরস্কার প্রফেসর ইউনূসকে ব্রিটিশ রাজা দিয়েছেন। শুধু দিয়েছেন তা না, 1-to-1 বৈঠক করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন, বন্ধু, পুরনো পরিচিত লোকজন। আগে প্রফেসর ইউনূসের বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছে। এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়া, প্রথমে বলেছিল যে তালিকার নাম নেই, তারপরে বলছে যে এটা কিছু না, আবার এও বলছে যে ব্রিটেনের ইতিহাসের সবচাইতে অজনপ্রিয় রাজা সে পুরস্কার দেয় ইউনূসকে। আর এটা কি একটা এনজিও তৈরি করেছে, সে এনজিওর আন্ডার পুরস্কার, ওটা কোনো গুরুত্ব নাই। বুঝতে পারছেন? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।